ঢাকা জেলার কেরানীগঞ্জের নতুন চর খারাকান্দিতে থাকেন শরীফ শিকদার। স্ত্রী ও ৩ সন্তান নিয়ে চরের খাস জমিতে তার এক কক্ষের ঘর। অন্যের জমিতে দিনমজুরি করে সংসার চালান, কখনো বর্গা চাষও করেননি। অথচ বাংলাদেশ কৃষি ব্যাংকের হযরতপুর কেরানীগঞ্জ শাখায় ১,১০,০০০ টাকার শস্য ঋণ তার নামে। শুনতে অবাক লাগছে। এ বিষয়ে সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ রনি। সঙ্গে আছি আমি তিন্নি অধিকারী। ওবায়দুল্লাহ রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। ভালো আছি। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে যে এই ঋণ জালিয়াতির আসল ভুক্তভোগী যারা, তাদের এখান থেকে বেরিয়ে আসার পথটা কি? আচ্ছা, ধন্যবাদ। যে আসলে আমাদের রিপোর্টে উঠে এসেছে যে শ্রমজীবী মানুষকে ধোঁকা দিয়ে এক ধরনের প্রতারণার মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা এবং দালাল চক্র মিলে ঋণের ফাঁদে ফেলেছে আর কি। এই ঋণের ফাঁদে তারা পড়েছে নানানভাবে। তাদেরকে প্রলোভন দেখিয়ে মেনলি বলা হচ্ছে যে আপনাদের এই ঋণ মাফ হয়ে যাবে, আর এটা আসলে কিছুদিন পরে আর পরিশোধ করা লাগবে না, এটা বলেই মূলত দেওয়া হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে একজন আমরা যাকে দিয়ে শুরু করেছি, হ্যাঁ, উনি শরীফ শিকদার নামের একজন ব্যক্তি। ওনার নামে 2008 সালে মাত্র 15,000 টাকার ঋণ সৃষ্টি করা হয়েছিল। তখন তাকে দেওয়া হয়েছিল 9,000 টাকা। বাকি 6,000 টাকা হলো ব্যাংকের কর্মকর্তা এবং দালালরা নিয়ে নিছে। তো ধরুন এই ব্যক্তির এখন লোন দাঁড়িয়েছে সুদে আসলে 1,10,000 টাকা প্রায়। তো এটা কিন্তু একজন শ্রমজীবী মানুষের জন্য, এবং যার কথা আমরা বলছি উনি মানে শুধু শ্রমজীবী বললেও ভুল হবে। ওনার নিজস্ব কোনো জমি জায়গায় কিছু নাই, সব নদী ভাঙ্গনে শেষ হয়ে গেছে। 4% জমি ছিল, সেটা শেষ হয়ে গেছে। উনি থাকেন সরকারি চরের জায়গায়, মানে যেটা চরে থাকেন, একটা রুম নিয়ে বউ বাচ্চা সহ থাকেন। তো নিশ্চয়ই আসলে এই টাকা দেওয়ার মতো সক্ষমতা নাই। তো এখন এটা আসলে এরা কিভাবে বের হবে এর চেয়ে আলোচনার বিষয়, এটা কিভাবে এই ফাঁদটা তৈরি হয়েছে। এটা যেটা বললাম যে এদেরকে প্রলোভন দেখিয়ে বলা হয়েছে যে আর পরিশোধ করা লাগবে না। এইভাবে নানানভাবে এদের এনআইডি সংগ্রহ করা হচ্ছে। এদেরকে টিপসই কিংবা বেশিরভাগই এরা লেখাপড়া জানে না, হ্যাঁ, বিভিন্নভাবে এদেরকে এই ঋণগুলো দেওয়া হয়েছে। তো এখন দেখা যাচ্ছে এই কয়েক গুণ বেড়ে গিয়ে এরা রিসেন্ট এদের অনেককে, যেহেতু ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, তারা এই ঋণ আদায়ের যখন জোর উদ্যোগ নিয়েছে তখন এই বিষয়গুলো উঠে আসছে। তো এরা বের হওয়ার আসলে এদের সহজ কোনো রাস্তা নাই। এটা হয় গভর্নমেন্ট থেকে একটা উদ্যোগ নিতে হবে, অথবা ব্যাংকের বোর্ড থেকে উদ্যোগ নিয়ে এটার একটা ব্যবস্থা করতে হবে। কারণ যেটা একটা সংকট আছে যে ব্যাংক চাইলেও মূল ঋণ কখনো মাফ করতে পারে না, হ্যাঁ। তো এদের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা যেটা করা হয়েছে, নিয়ম অনুযায়ী কোনো ঋণ, মানে কৃষি ঋণ যা নেওয়া হয় তার দ্বিগুণের বেশি সুদসহ হতে পারে না। তাহলে একটা প্রশ্ন আসবে যে 15,000 টাকা ঋণ কীভাবে 1,10,000 টাকা হলো? এটা হলো সে ধরেন ঋণ তাকে দিয়েছে 15,000, এবার পরের বছর কিংবা তারপরের বছর যখন হয়তো 20,000 টাকা হয়েছে, তখন আবার তার নামে হয়তো 22,000 টাকা বা 25,000 টাকা ঋণ সৃষ্টি করা হয়েছে। হয়ে ওই আগের 20,000 টাকা অ্যাডজাস্টমেন্ট করে এইভাবে বাড়াতে এই জায়গায় চলে গেছে। সো এই যে একটা খারাপ দৃষ্টান্ত, এইটার বিষয়েও ব্যাংকের থেকে কিংবা সেন্ট্রাল ব্যাংক থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত, জন্য এরকম তারা না করতে পারে। আচ্ছা, আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই ঋণ জালিয়াতির জন্য কারা দায়ী এবং তাদের বিরুদ্ধে আসলে কি ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে? আচ্ছা, ঋণ জালিয়াতিতে ব্যাংকার এবং দালাল চক্র যোগসাজশ সেটা হয়েছে, এটা ধরেন আমরা বলতে পারি। কারণ দেখবেন যে সাধারণভাবে তো একজন কৃষক কিন্তু গিয়েই ঋণ পায়, সেটা পায় না। তাহলে এরা কিভাবে পেল? ঠিক না, এদেরকে আসলে দেওয়া হয়েছে ঋণটা। এরা সব রেডি ছিল, কারণ কারো অধিকাংশেরই নিজস্ব কোনো জমি জমা নাই, ইভেন থাকার জায়গাও নাই, এরকম প্রচুর লোক ঋণ পেয়েছে। তারপর আপনি দেখেছেন যে সরকারের সুদ ভর্তুকির আওতায় আমরা যেটা লিখেছি যে 3 লাখ টাকা করে দেওয়া হয়েছে গরু পালন মোটা তাজাকরণের জন্য, অথচ ওনার ওই রিলেটেড কোনো খামারই নাই। তো ওইটা কিন্তু মাত্র
4% সুদে ওই ঋণটা পেয়ে থাকে, যেখানে এমনি নর্মাল ঋণ ধরেন এখন তো 15-16, ওটা পেয়ে থাকে 4% ইন্টারেস্টে। সো ওটা খুব লুক্রেটিভ লোন। তো এই ঋণগুলা নেওয়া হয়েছে, দেখা যাচ্ছে যে এই চক্রকে আসলে চিহ্নিত করে এদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা, যেহেতু আজকেই রিপোর্টটা হয়েছে এখন পর্যন্ত, কিন্তু এটা বেশ আগ থেকে হয়ে আসছে। ব্যাংক নিজস্ব উদ্যোগে 2-1 জনের বিরুদ্ধে তাদের বিভাগীয় যে মামলা সেটা করেছে। একটা ব্রাঞ্চ ম্যানেজারের, আমরা যে 3টা ব্রাঞ্চের কথা লিখেছি, এখানে একজন ম্যানেজারের বিরুদ্ধে এরকম একটা মামলা হয়েছে, বিভাগীয় মামলা আর কি। তাছাড়া অন্যদের কিন্তু পোস্টিং ঠিক সব ঠিকই আছে এবং ভালো ভালো পোস্টিংই তারা পেয়ে গেছে, এটাই দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার তদারকির কী ধরনের ঘাটতি ছিল যার কারণে এত বড় জালিয়াতি হয়েছে? আচ্ছা, এটা ধরুন আমি এই রিপোর্ট করতে গিয়ে জানতে পারলাম যে এই যে বছরে বছরে যে রিনিউয়াল করা হয়, এটা এক ধরনের তাদের প্র্যাকটিস। তো এই প্র্যাকটিসটা নিশ্চয়ই আপনি জানেন যে সেন্ট্রাল ব্যাংক কিন্তু প্রত্যেকটা ব্যাংক প্রতি বছর মানে ম্যাক্সিমাম যে লোন কাভার করে এরকম টপ ব্রাঞ্চগুলো পরিদর্শন করে থাকে। সো অবশ্যই বাংলাদেশ ব্যাংক এটা বিভিন্ন সময় পরিদর্শনে গিয়েছে এবং এটা হয়তো ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চের ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি এটা কারেকশন করো, কিন্তু পুরো একটা ব্যাংক যে এরকম একটা করাপশনে ঢুকে গেছে কিংবা এইভাবেই এই করাপ্টেড সিস্টেমটা যে তার একটা সিস্টেম হয়ে গেছে, এটা হয়তো কখনো অ্যাড্রেস হয়নি, যে কারণে এরা বছরের পর বছর এই সিস্টেমটাকেই ফলো করে আসছে। সো নিশ্চয়ই আপনি জেনে থাকবেন যে ব্যাংকের অভ্যন্তরীণ ভাবে কিন্তু ব্যাংকের নিরীক্ষা দল আছে এবং প্রত্যেকটা অঞ্চলে এটা তদারকির ব্যবস্থা আছে। অঞ্চল প্রধান থাকেন, সেখানে আবার সেট আপ থাকে আলাদা। সো এইখানে সিস্টেম আছে কিন্তু সেটা ফাংশন করেনি, যে কারণে এই অবশ্যই সেন্ট্রাল ব্যাংক এবং ব্যাংকের যে হেড অফিস বা তার আঞ্চলিক কার্যালয়, এরাও কিন্তু এর জন্য সমানভাবে দায়ী বলতে হবে। কারণ একজন তো অপরাধ করছেই, অপরাধ করলে তো তাকে তো ধরার ব্যবস্থা করতে হবে। এখানে একজন ব্রাঞ্চ ম্যানেজার, উনার দেখা যাচ্ছে যে উনার অ্যাকাউন্টে ধরেন যে তার যে স্যালারি এর বাইরে কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে, মানে এটা 5,33,00,000 টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে। তার মানে এইটা নিরীক্ষা দলই তার প্রতিবেদন বলতেছে এটা হয়তো এই যে ঋণের বিপরীতে কমিশন বা ঘুষ হিসাবে এই টাকাটা সে পেয়েছে। তো তার মানে কি, এটা আইডেন্টিফাইড, অথচ সে কিন্তু তাকে এখান থেকে নিয়ে কেরানীগঞ্জ থেকে নিয়ে এখন আরেকটা অনেক ভালো একটা জায়গায় আরেকটা ফরিদপুরে তাকে পোস্টিং দেওয়া হয়েছে। তো ধরুন এরকম ধরার পরেও যে ঘুষ হিসাবে ঢুকছে নিরীক্ষা প্রতিবেদনে বলছে, আবার তাকে ভালো পোস্টিং দিচ্ছে। তার মানে এটা আসলে তার সিস্টেমের মধ্যেই বলতে হবে এটা সমস্যা আছে, না হলে এটা অবশ্যই তার শাস্তি হতো। এই ধরনের ঋণ জালিয়াতি রোধে ভবিষ্যতে আসলে ব্যাংকিং খাতে কী ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে সবচেয়ে যেটা বড় প্রয়োজন আমি মনে করি যে কর্মকর্তাদের শাস্তিটা নিশ্চিত করতে হবে ব্যাংকারদের। এবং ধরুন এখানে তো বোর্ডের ইনভলভমেন্ট নাই, কিন্তু সংশ্লিষ্ট দায়ী যে কর্মকর্তা, সেটা ছাড়া আসলে কিন্তু কখনোই কোনো ঋণ বলেন কোনো জালিয়াতি এটা সম্ভব না। তার ইনভলভমেন্ট ছাড়া এটা সম্ভব না। হ্যাঁ, অনেক সময় হতে পারে যে সে প্রেশারে হয়তো করেছে, বাট সে যে করেছে এটা কিন্তু সে কখনো না বুঝে যে এটা একটা জালিয়াতি হচ্ছে, এটা কিন্তু কখনো করে না। কারণ আমরা দেখে থাকি যে অনেকেই 10,000 মানে একদম জেনুইন কেস কিন্তু ঋণ পাচ্ছে না, ঠিক না? এরকম প্রচুর কৃষক আছেন যে জেনুইন তার দরকার, তার জমি আছে, সব আছে, কিন্তু সে ঋণ পাচ্ছে না। আবার কেউ মানে কোনো কাগজপত্র ছাড়াই, যার আবেদন করা লাগতেছে না, তার জমি নাই, সে জমি চাষ করে না, সে বর্গা চাষিও না, অথচ সে এইভাবে ঋণ পেয়ে যাচ্ছে। তো নিঃসন্দেহে এটা মানে সিস্টেমটাকেই আসলে যদি আপনি ওই যেমন আমরা বললাম আগে যে কর্মকর্তাদের ভালো ভালো পোস্টিং তারা অনিয়ম করে আরেক জায়গায় পোস্টিং পেয়ে যাচ্ছে, তো নিঃসন্দেহে এখানে সে তার কোনো অবৈধ লেনদেন আছে বা যারা এই পোস্টিং পদায়নগুলো করে তাদের সঙ্গে তার একটা রিলেশন আছে, না হলে তো কখনো এটা মানে একজন দাগী ব্যক্তি এবং ব্যাংকই যাকে চিহ্নিত করছে যে তুমি অপরাধ করেছো, তারপরেও তাকে ভালো পোস্টিং দেওয়া
নিয়মিত প্রমোশন দেওয়া নিঃসন্দেহে এটা লিঙ্ক আপ ছাড়া link তো up ছাড়া সম্ভব না। সো আমি যেটা মনে করি যে নিয়ন্ত্রক সংস্থা হোক, ব্যাংক হোক, অবশ্যই দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে একটা শক্ত মেসেজ যদি যায়, তাহলে দেখা যাবে এই ধরনের জালিয়াতি ভবিষ্যতে ঘটবে না। ওবেদুল্লাহ রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের আমাদের সংবাদ পর্যালোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো সংবাদ নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ সমকালের সঙ্গেই থাকুন।